আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি ধরে রাখতে এখনও বড় বাধা নিরবচ্ছিন্ন জ্বালানি মনে করেন বিশেষজ্ঞরা। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে কন্টেনার হ্যান্ডলিংয়ের আনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনুর অবস্থান, আমদানি রফতানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আহ্বান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরেছেন আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। বিমানবন্দরে আবেগঘন পরিবেশ। এবং ৪ দিনের সফরে আজ বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ। সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাজারে $৮০ কোটি তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি ধরে রাখতে এখনও সবচেয়ে বড় বাধা নিরবচ্ছিন্ন জ্বালানি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে আমেরিকা, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রফতানিকারক দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এ সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন প্রয়োজন। উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার প্রসারিত করতে হবে বলেও জানান তারা। শরফুল আলমের রিপোর্ট। তৈরি পোশাকের একক বাজার হিসাবে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের বিকল্প বাজার হিসাবেও ধরা হয় আমেরিকাকে। নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের পোশাকের। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের পরিসংখ্যান বলছে, জানুয়ারি মাসে এই বাজারে $৮০ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। এই রপ্তানি গত বছরের তুলনায় ৪৫.৯৩% বেশি। প্রবৃদ্ধির এই হার চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এবার একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং বাইরের সমস্ত ক্ষেত্রে একটা বড় ধরনের আস্থার জায়গা তৈরি হয়েছে। সবার একটা ধারণা তৈরি হয়েছে যে এই নতুন গভর্নমেন্ট বা নতুন সরকার একটা ভালো কিছু দিবে, একটা স্টেবল পরিবেশ তৈরি করে দেবে। একদম সিমিলটেনিয়াসলি চায়নার সাথে ইউএস এর যে দ্বন্দ্বটা সবসময় হয়ে যায় সেটা এক্সপেক্ট করে ক্রেতারা জুড়েছে। সো দুটো একসাথে আসাতে গ্রোথের মার্জিনটা অনেক বেশি, এটা রিফ্লেক্টও আমরা দেখতে পাচ্ছি। এই মার্জিনটা ধরে রাখতে হলে আমাদেরকে ক্রেতাদের আস্থা ফিরে আনতে হবে। ক্রেতাদের আস্থা ফিরে আনতে মানে তাদেরকে কোয়ালিটি ইনশিওর করতে হবে, ইন টাইম ডেলিভারি করতে হবে, কমিটমেন্ট ফিক্স করতে হবে। অটেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা $৭২০ কোটি পোশাক আমদানি করেছেন, যা গত বছরের জানুয়ারিতে এই পরিমাণ ছিল $৬০৩ কোটি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের আমদানির হার বেড়েছে 19%। চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক বসানোর কারণে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে, ফলে বাড়তি ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। আমি পারবো because I have to produce with a cheaper price as well as we have to target the lower segment customer. তো এই জিনিসগুলি আমাদেরকে কিন্তু করতে হবে, আর চিন্তা করতে হবে যে তার ওই এরিয়া বেসডের মার্কেটটাকে সে যেন এখানে অন্য থেকে কম্পিটিটিভ অবস্থায় থাকে। পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ সহায়ক ভূমিকা রাখছে বলেও মনে করছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে কন্টেনার হ্যান্ডলিং এর আনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনুর অবস্থানের কারণে সংকট মারাত্মক আকার ধারণ করেছে, যার প্রভাব পড়ছে বন্দরের আমদানি রফতানি কার্যক্রমে। বার্থ অপারেটরদের দাবি, গেল 18 বছরে বাড়েনি তাদের চার্জ, তাই বৃদ্ধির দাবিতে অনুর অবস্থায় সংশ্লিষ্টরা। আর শিপিং এজেন্টরা চার্জ বৃদ্ধিতে আগ্রহী হলেও বৃদ্ধির হার নিয়ে ব্যাপক দূরত্বে উভয় পক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির বাইরে সাধারণ কার্গো বার্থ জিসিবির 6টিতে হয় কন্টেনার হ্যান্ডলিং। এই 6টিতে কন্টেনার হ্যান্ডলিং করে বার্থ অপারেটররা। এর জন্য বন্দর তাদের শোর হ্যান্ডলিং চার্জ দিলেও অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্টরা। এই অনবোর্ড চার্জের
40% পায় শ্রমিকরা আর বাকি 60% অপারেটরদের। প্রতি বছর 10% হারে শ্রমিকদের চার্জ বাড়লেও দীর্ঘদিন ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের অংশের চার্জ। তাই এবার কন্টেইনার প্রতি $5 বাড়তি চায় তারা, তবে শিপিং এজেন্টরা তা দিতে নারাজ। আজকে পর্যন্ত বার্থ অপারেটরের খাতে যে টাকাটা তখন ছিল 210 টাকা করে, ওইটা এখন পর্যন্ত কোনো রেট এই 18 বছর বৃদ্ধি করা হয়নি। একটা রেটের 120% এটা তো হতে পারে না। 13 সালে তাদেরকে একবার রেট বাড়ানো হয়েছে, যেটা ডকুমেন্টে আছে। শিপিং এজেন্টদের অভিযোগ এই ইস্যুতে কাজের গতি কমিয়েছে বার্থ অপারেটররা, তবে অপারেটরদের দাবি গতি কমেছে রমজানের কারণে। আগে যে জাহাজগুলা 3 দিনের মধ্যে সে 1,500 টিউজ নিয়ে যেত, সেগুলো সে 3 দিনের মধ্যে 1000 টিউজও নিতে পারতেছে না। রোজার সময় এইভাবেই কিন্তু জাহাজ সেল হয়, কারণ কর্মঘণ্টা অনেক কমে যায়। বাট এই টানাপোড়েনের সাথে প্রোডাক্টিভিটির আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়েছে। সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান। কেউ কেউ বলছে যে গো স্লো হচ্ছে, বাট আমাদের যে হ্যান্ডলিং স্ট্যাটিস্টিক্স সেটা অনুযায়ী আমাদের প্রোডাক্টিভিটি যথাযথ আছে। ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গো স্লো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে, এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি। বর্তমানে বার্থ অপারেটররা অনবোর্ড চার্জ পাচ্ছে পূর্ণ কন্টেইনারে 559 টাকা 53 পয়সা আর খালি কন্টেইনারে 480 টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান, বলেন, অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষী নয় বরং যুদ্ধাপরাধী বিচারের দাবিতে শাহবাগে উপস্থিত ছিল। তাদের আবেগকে কাজে লাগিয়ে দেশে মবক্রেসি ক্যাম্প করেছিল আওয়ামী লীগ। মাহফুজ আরও বলেন, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকারও কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না। জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাত শিবিরের কর্মীদের রাজাকার, স্বাধীনতা বিরোধী এবং শাহবাগে অংশ নেওয়া ছাত্র তরুণদের ইসলাম বিরোধী এমন ট্যাগের বিরুদ্ধে নিজের অবস্থান উল্লেখ করেন তিনি। দুটি পক্ষকেই সহযোদ্ধা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করে রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব। তার সফরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় অগ্রগতি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। তার সফরে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে যাবেন কক্সবাজার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন। ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে, এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর ফুড সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, গুতেরেসের সফরের মধ্য দিয়ে নতুন গতি পাবে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি। আমরা আশা করছি যে এই ট্যুরটা ইটালি ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে, এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটা যেটা আর্লি রেজলিউশন, খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয়, সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে। এছাড়া সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের,
এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। রমজানের প্রতি সংহতি জানিয়ে প্রতিবছর এই সময়ে মুসলিম প্রধান দেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঝিনাইদহ জেলার গ্রামীণ জনপদে এখনো হাজারো মানুষের যাতায়াতের এক প্রধান ভরসা কাঁচা সড়ক। জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনো কাঁচা, ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে গ্রামীণ সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে, তবে স্থানীয়রা বলছেন দীর্ঘ প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যকর হয়নি। ঝিনাইদহ থেকে নিজাম জোয়াদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে ঢুকলে চোখে পড়বে এমন বাস্তবতা, যেখানে মানুষের যাত্রাপথ এখনো নির্ভর করে কাদা ধুলোর ওপর। রাস্তা কাঁচা হওয়ার কারণে শ্রমজীবী, শিক্ষার্থী সহ হাজারো মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন। মহাসড়কে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও এখনও জেলার অধিকাংশ গ্রামীণ সড়ক রয়ে গেছে কাঁচা। বর্ষায় কাদা পানিতে একাকার, আর শুষ্ক মৌসুমে ধুলোর ধূসর যন্ত্রণা যেন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাকে। উন্নয়নের হিসাব নিকাশে পিছিয়ে পড়া লাখো মানুষের ভোগান্তি দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে এসব গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন সহ পাকা করার দাবি স্থানীয়দের। ওই পাশের রাস্তা পাকা, সামনেও পাকায়, খোপে একটু কাঁচা। কাদা ধুলোবালি থাকে আমাদের, বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয়। পুরো ঝিনাইদহ জেলায় যত কাঁচা রাস্তা আছে এগুলো যেন পাকা করে দেয় সরকার, আমাদের সরকারের কাছে এতটুকুই চাওয়া। স্থানীয় সচেতন মহল বলছেন উন্নয়নের মূল স্রোতধারায় ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামগুলো দ্রুত যুক্ত করতে পারলে উন্নয়ন সমভাবে করা সম্ভব। অর্ধেক মানুষ সড়ক ব্যবহার করবে পাকা সড়ক, আর অর্ধেক মানুষ কাঁচা সড়ক ব্যবহার করবে, এটা আসলে হতে পারে না। তো এই সড়ক নির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনা করা হয়, বিশেষ করে ডিপিপি যখন তৈরি করা হয়, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে এটা মাথায় নেওয়া উচিত। এলজিডি কর্তৃপক্ষ বলছে জেলার কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। যেভাবে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে, আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন, এই দুর্ভোগ আর থাকবে না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় মোট গ্রামীণ সড়ক রয়েছে ৫,৬৪৬ কিলোমিটার। এর মধ্যে এখনো কাঁচা রয়েছে ২,৬৬৮ কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরেছেন আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন। এছাড়াও তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছোট ভাই খালেককে লিবিয়ায় পাঠানোর পর থেকে কোনোভাবেই ভালো নেই বড় ভাই গোপালগঞ্জের হৃদয়। যাওয়ার পর থেকে সেখানকার মাফিয়াদের হাতেই তার ভাই বন্দী ছিল ৪০ দিন। এরপর জেলে থাকতে হয় ২ মাস ১৩ দিন। গ্রামের দালালদের হাত ধরে ভাইকে বিদেশ পাঠানোই কাল হয়ে দাঁড়ায় তাদের। আমার ভাই উদ্দেশ্য ছিল ইতালিতে, যার কথা ছিল প্রতি দেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্লেনে করে, বাট তা না করে আমার ভাইকে দুবাই নেওয়া যাওয়ার পরে পরবর্তী তাকে জোর করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাইকে লিবিয়ার উদ্দেশ্যে পানির পথে নিয়েছে আর জেলে আছে। ভোর ৪টায় বিমানবন্দরে পৌঁছায় বিভিন্ন কারণে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। প্রিয় সন্তান ও ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা। বাঙালিরা মনে করেন ২০ লাখ টাকা দাবি করছে, ১৫ লাখ টাকা দিছি, ৪-৫ মাস বয়ে ১৫ লাখ টাকা দিছি। এরপরে মনে করেন যে আর ৫ লাখ দিতে পারেন, দেখবো আবার বিক্রি করে দিয়েছে আর এক জায়গায়। ওইখানে আবার দাবি করছে ২৫ লাখ, এও দিতে পারেন। ওইখানে আবার 4-5 মাস রয়েছি। থাকার পরে আমরা মনে হয় 7-8 মাস গেছে আমরা। যাওয়ার পরে মনে হয় যে মাইরা দুইরা বহুত কিছু করছে, আবার এইসব গা হয়ে পচে গেছে স্যার। এই মানুষগুলোও জানতো না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজেদের ভাগ্যের এমন অবস্থা দেখে আর কাউকে লিবিয়া না যাওয়ার কথাও বলেন তারা। মাস জেল কাটছি, 2 দিন ভাত খাই নাই। 4 মাসে 2 দিন 2 বেলা ভাত খাইতে পারি নাই, বুঝতে পারছেন? 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই। ভাত দেয় নাই জেলে, খালি পিড়ায়, খালি মারে, হুদাহুদি মারে। অনেক কষ্টে আছে, অনেক
ইয়াত আছে। যদি আপনারা একটুখানি মানে সহযোগিতা করেন তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো নিয়ে আসতে পারে। আগামী 19 ও 26শে মার্চ আরও 2টি ফ্লাইটে 300 বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসবেন বলেও জানান তারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করেছে সৌদি সরকার। পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে এই জাদুঘর। সম্প্রতি মক্কার উপ গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুল আজিজের উদ্বোধন করেন। জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন নিয়ে। কোরআন যে মুসলিমদের জন্য দিক নির্দেশনা সেটির উপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এতে আছে বিরল কিছু পাণ্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কোরআনের ছবি, পবিত্র কোরআনের আয়াত খোদাই করা প্রাচীন পাথর স্থান পেয়েছে এখানে। সংশ্লিষ্টরা জানান ৬৭,০০০ মিটার জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামে ৩ ফসলি জমিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয় চর কালনা এলাকার সহস্রাধিক নারী পুরুষ। এর ফলে নড়াইল ঢাকা সড়কের মহাসড়কের ২ পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল আবারও স্বাভাবিক হয়। পার্ক নির্মাণের জন্য প্রায় ২ শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করা হবে বলেও জানান স্থানীয়রা। তাই এই প্রকল্প বাতিলের আহ্বান জানান এলাকাবাসী। এবারে পার্টেক্স খেলার খবর। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্রিকেটকে গুড বাই জানানোর ঘোষণা দেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। তার পোস্টে সতীর্থ, কোচ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল্লাহ। এতে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের সবাই অবসরে গেলেন। পরাগ আরমানের রিপোর্ট। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। খেলে গেছেন শুধু ওয়ানডে ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরতরে ব্যাট প্যাড তুলে রাখলেন সাইলেন্ট কিলার। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। 50 ওভারের ফরম্যাটকে বিদায় বলে 39 বছর বয়সী এই ক্রিকেটার লেখেন, আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন। অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদুল্লাহ লেখেন, সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা। মাহমুদুল্লাহ অবসরের ঘোষণা দেওয়ার পর সতীর্থরাও তার অভাব বোধ করছেন। তাওহিদ হৃদয় লিখেছেন, ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার। সৌম্য সরকার এক আবেগঘন পোস্টে লিখেছেন, প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি। এছাড়া শরীফুল ইসলাম, রিশাদ হোসেনও বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের অবদানের কথা লিখেছেন। 2007 থেকে 2025 18 বছরে বাংলাদেশের জার্সিতে 50টি টেস্ট, 239টি ওয়ানডে ও 141টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টে 2914 রান ও বল হাতে 43 উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। আর ওয়ানডেতে 5689 রানের সঙ্গে 82 উইকেট এবং টি-20তে 2444 রানের সঙ্গে এই তারকা শিকার করেন 41 উইকেট। মাহমুদুল্লাহর অবসরে পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন শুধু সাকিব আল হাসানের ক্রিকেটকে বিদায় বলা বাকি রইল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16 এর দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেও পেনাল্টি শুটআউটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে পিএসভির সাথে 2-2 গোলে ড্র করে শেষ 8-এর টিকিট পায় আর্সেনাল। কোয়ার্টার ফাইনাল উঠেছে অ্যাস্টন ভিলা ও বরুসিয়া ডর্টমুন্ড। পরগার মানের আরেকটি রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে 2-1 ব্যবধানে জেতা রিয়াল মাদ্রিদকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হলো। খেলার 27 সেকেন্ডেই অ্যাটলেটিকোর প্রথম একাদশে সুযোগ পাওয়া কনর গ্যালাগার এগিয়ে দেন দলকে। দারুণভাবে শুরু করে সিমিওনের দল। গোল পরিশোধে মরিয়া রিয়াল মাদ্রিদের আক্রমণ ঠেকাতে 70 মিনিটে বক্সের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা, কিন্তু ভিনিসিয়াসের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। চলতি মৌসুমে আরেকবার রিয়ালের পেনাল্টি সমস্যা দৃশ্যমান হলো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও 1-0 এগিয়ে থাকে অ্যাটলেটিকো। 2 লেগ মিলিয়ে ফলাফল তখন 2-2। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-2 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে প্রথম লেগে 7-0 গোলে জেতায় শেষ 8 নিশ্চিত ছিল আর্সেনালের। দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। তবে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে 2-2 গোলে রুখে দেওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পিএসভি আইন্দোভেন। 9-3 গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় গানাররা। সেখানে তাদের প্রতীক্ষায় আছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে সহজেই ক্লাব ব্রাগাকে 3-0 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। 2 লেগ মিলিয়ে 6-3 ব্যবধানে শেষ 8-এ লায়নরা। 4 দশকেরও বেশি সময় পর ইউরোপিয়ান প্রতিযোগিতার মঞ্চে ফেরা ইংলিশ দলটি কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে। পরাগামান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে এখনও বড় বাধা নিরবচ্ছিন্ন জ্বালানি, মনে করেন বিশেষজ্ঞরা। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে কন্টেনার হ্যান্ডলিংয়ের আনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনড় অবস্থান, আমদানি রপ্তানি কার্যক্রমের নেতিবাচক প্রভাব। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আহ্বান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরেছেন আটকে পড়া 176 জন বাংলাদেশি। বিমানবন্দরে আবেগ ঘন পরিবেশ। এবং 4 দিনের সফরে আজ বিকেলে ঢাকায় বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।